নদী সম্পর্কিত কতগুলি জরুরি শব্দের অর্থ নদী অববাহিকা ও ধারণ অববাহিকা। একটি প্রধান নদী তার উপনদী শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে আছে তাকে নদী অববাহিকা বলে। যেমন আমাজন নদীর অববাহিকা, গঙ্গা অববাহিকা। গঙ্গা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা এবং আমাজন বিশ্বের বা পৃথিবীর। নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশটিকে ধারণ অববাহিকা বলে। নদীর জল সংগ্রহণের ক্ষেত্রে ক্ষেত্র হলো ধারণ অববাহিকা। এইবার আমরা জেনে রাখো কিছু জিনিস সম্পর্কে জানবো ছোট ছোট। প্রথমে উৎস বা মোহনা। নদী ভূপৃষ্ঠের যে স্থান থেকে উৎপন্ন হয় অর্থাৎ প্রবাহ রূপে আত্মপ্রকাশ করে তা হলো উৎস। আর হিমবাহের শেষ প্রান্ত, প্রস্রবণ ইত্যাদি হলো নদীর উৎসস্থল। আর নদী যেখানে সাগরে গিয়ে মেশে সেটা হচ্ছে নদী উপত্যকা, এই মোহনা। নদী উপত্যকা উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ দীর্ঘ ভূমি হলো নদী উপত্যকা। নদী খাত। নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ বা খাত দিয়ে জল বাহিত হয় তা হলো নদী খাত। দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। নদী সঙ্গম। দুটি নদীর মিলিত স্থান হলো নদী সঙ্গম, যেমন গঙ্গা ও যমুনার এলাহাবাদ সঙ্গম। নদীর জলক্ষরণ। নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় তা নদীর জলক্ষরণ। নদীর ভার বা বোঝা। নদীর মধ্যে প্রবাহিত পদার্থ হলো নদীর ভার বা বোঝা। এবার জলবিভাজিকা। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠীর নদী অববাহিকাকে পৃথক করে তাকে বিভাজিকা বলে। ভারতের হিমালয়, পশ্চিমঘাটে বিন্ধ্য প্রভৃতি পর্বত হল জলবিভাজিকা। মধ্য এশিয়ার উচ্চভূমি পৃথিবীর বিখ্যাত জলবিভাজিকা। নদীর কাজ। উৎস থেকে মোহনা পর্যন্ত ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এবার এখানে ছোট্ট করে লেখা আছে নদী ক্ষয়ের নিয়ন্ত্রক। জলের গতিবেগ ও পরিমাপ, শিলার প্রকৃতি, নদীবাহিত পদার্থের পরিমাণ ও আয়তনের উপর নদীর ক্ষয়ের মাত্রা নির্ভর করে। নদীর কাজ হচ্ছে তিন প্রকার: ক্ষয়, বহন এবং সঞ্চয়। প্রথমেই ক্ষয় কাজ। প্রথমে চারভাবে হয় ক্ষয় কাজ: জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়। আমরা এখানে জানব জলপ্রবাহ ক্ষয়। জলস্রোতের প্রবল আঘাতে নদীখাত এবং নদী পাড়ের অপেক্ষাকৃত কোমল শিলা খুলে বেরিয়ে আসে, এটি জলপ্রবাহ ক্ষয়। অবঘর্ষ নদীবাহিত নুড়ি, বোল্ডার ও অন্যান্য পাথরের খণ্ড নদীর গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে নদীর তলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে গভীরতা বাড়ায়, এটি অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে আঘাত ভেঙে অবশেষে নুড়ি, বালি, পলিকণায় পরিণত হয়। দ্রবণ ক্ষয় জলের সঙ্গে দ্রবীভূত অম্লের প্রভাবে লবণ ও ক্যালসিয়াম বাইকার্বনেট যুক্ত শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়, এটি হলো দ্রবণ ক্ষয়। নদীর বহন কাজ। নদী পদার্থকে চারভাবে বহন করে। দ্রবণ প্রক্রিয়ায় বহন। নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয়। ভাসমান প্রক্রিয়া। অপেক্ষাকৃত সূক্ষ্ম বালি, পলি ইত্যাদি নদীর জলে ভেসে বাহিত হয়। লম্ফদান প্রক্রিয়া। অপেক্ষাকৃত বড় খণ্ডগুলি নদীর তলায় ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে। আকর্ষণ প্রক্রিয়া। নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে ছোট ছোট নুড়ি নিচের দিকে নেমে এলে তা আকর্ষণ প্রক্রিয়া। নদীর সঞ্চয় কাজ। নদীর বহন ক্ষমতা হ্রাস পেলে নদী তার দুপাশে সঞ্চয় করে। সাধারণভাবে নদী মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কাজ করে। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিবেগ কমতে থাকে বলে সঞ্চয়জাত পদার্থ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। তাই পর্বতের পাদদেশে নদী বোল্ডার নুড়ি সঞ্চয় করে এবং বদ্বীপ সঞ্চয় সূক্ষ্ম পলি। জেনে রাখো ষষ্ঠঘাত সূত্র। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা সুনির্দিষ্ট সম্পর্ক আছে। দেখা গেছে নদী গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ বা 2⁶ হারে। এটি হলো ষষ্ঠঘাত সূত্র, যার ব্যাখ্যা দেন 1842 খ্রিস্টাব্দে ডাব্লিউ হপকিন্স। কিউমেক ও কিউসেক এটি নদীর জলপ্রবাহ মাপার একক। কিউমেক হলো কিউবিক পার মিটার সেকেন্ড এবং কিউসেক হলো কিউবিক পার
ফুট পার সেকেন্ড। নদীর বহন ক্ষমতার নিয়ন্ত্রক। নদীর ঢাল, নদীর গতিবেগ, জলের পরিমাপ এবং প্রবাহিত পদার্থের পরিমাণ ও আয়তনের উপর নদীর বহন ক্ষমতা নির্ভর করে। কোনো কোনো নদী অবস্থায় নদী সঞ্চয় করে। নদীর ঢাল কমে গতিবেগ হ্রাস পেলে, জলের পরিমাণ কমে গেলে এবং নদীর বোঝা বাড়লে। নদীর বিভিন্ন গতি। উৎস থেকে মোহনা পর্যন্ত ভূমি বা নদীর ঢাল, নদীর কাজ, জলের পরিমাণ ইত্যাদির উপর ভিত্তি করে নদীকে তিনটি গতিতে ভাগ করা হয়: উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। সব নদীতে তিনটি গতি স্পষ্ট নয়। যে নদীতে এই তিনটি গতি স্পষ্ট সেটি আদর্শ নদী, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নীল, মিসিসিপি, মিসৌরি ইত্যাদি। উদাহরণ: গঙ্গা নদীর উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি এবং রাজমহল থেকে মোহনা পর্যন্ত নিম্নগতি। উচ্চগতিতে নদীর কার্যে গঠিত ভূমিরূপ। উচ্চগতিতে নদীর কাজ ক্ষয় ও বহন। ক্ষয় কার্যে গঠিত ভূমিরূপ হচ্ছে আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। উচ্চ গতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি এবং নদীর মধ্যে পাথর ও বোল্ডারের পরিমাণ খুব বেশি, ফলে নদী প্রবলভাবে অবকর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে, কিন্তু পার্শ্বক্ষয় কম। প্রবল নিম্নক্ষয়ের কারণে নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আকৃতি বিশিষ্ট হয়। এটি হলো গিরিখাত। গিরিখাত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়। উদাহরণ: নেপালের কালী গণ্ডকী নদীর উপর কালী গণ্ডকী গিরিখাত। পৃথিবীর গভীরতম এবং চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং গিরিখাত দীর্ঘতম গিরিখাত। পেরুর কালকা নদীর এল ক্যানন দ্য কলকা পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত। হিমাদ্রি হিমালয়ের নদীগুলিতে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা ইত্যাদি। গিরিখাত দেখা যায়। ভি আকৃতির উপত্যকা বিবরণের পরবর্তী পর্যায়ে সংকীর্ণ গভীর আই আকৃতির উপত্যকার দুই পাশের অংশ অববাহিকার জলপ্রবাহ ও ধসের কারণে ক্ষয় হয়ে ক্রমশ ভি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ে। এই ভি আকৃতির উপত্যকা হচ্ছে হিমালয়ে এই ধরনের উপত্যকা রয়েছে। ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাত হল ক্যানিয়ন। উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত চিরপ্রবাহী নদী নিম্ন ক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায়, কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলে উপত্যকাটি হয় গভীর ও সংকীর্ণ। এই ধরনের গভীর সংকীর্ণ শুষ্ক উপত্যকা হলো ক্যানিয়ন। উদাহরণ: কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন। পৃথিবীর বিখ্যাত দুটি ক্যানিয়ন: তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর সাংপো ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। র্যাপিডস বা খরস্রোত নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলা অবস্থান করে। এখানে গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য দেখা যাচ্ছে। নরম শিলা বেশি ক্ষয় হয়ে বন্ধুরতা বাড়ে, ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে। একে র্যাপিডস বা খরস্রোত বলে। উদাহরণ: হিমালয়ের অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী প্রভৃতি নদীতে র্যাপিডস দেখা যায়। বড় মাপের র্যাপিডস হল জলপ্রপাত। পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে নদীর জল উপর থেকে নিচে নেমে প্রবল বেগে পড়ে, এটি হলো জলপ্রপাত। জলপ্রপাত বিভিন্নভাবে সৃষ্টি হয়। নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিক, উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে কঠিন অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে জলপ্রপাত গঠিত হয়। অধিকাংশ জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়। উদাহরণ: নায়াগ্রা। জামবেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত। বিখ্যাত জলপ্রপাতের উদাহরণ: ভেনিজুয়েলার গৌজা নদীর ওপর সাল্টো অ্যাঞ্জেল। পৃথিবীর উচ্চতম ব্রাজিল আর্জেন্টিনা সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত পৃথিবীর সর্বাধিক বিস্তৃত। এরকম উদাহরণ আছে। প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল। জলপ্রপাতের জল প্রবলভাবে যেখানে পড়ে সেখানে বিশেষ হাঁড়ি আকার গর্তের সৃষ্টি হয়। একে প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল বলে। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণে প্লাঞ্চ পুলের ক্ষেত্রফল বাড়ে। মুসৌরির নিকট কেম্পটি ফলসে প্রপাতকূপটি বিখ্যাত। পটহোল। নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে অবকর্ষ পদ্ধতিতে
শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভে গর্তের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে গর্তের মধ্যে দিয়ে জলচক্রের আকারে প্রস্তরখণ্ড ঘুরতে ঘুরতে ক্ষয় হয়। একে মন্থকূপ বা পট হোল বলে। উদাহরণ: হিমালয় ও দক্ষিণ ভারতের মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলিতে মন্থকূপ দেখা যায়। শৃঙ্খলিত বা শৈলশিরা: পার্বত্য অংশে নদীপথে বাধাস্বরূপ শৈলশিরা বা পাহাড় থাকে, তা এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। তখন শৈলশিরাগুলিকে দূর থেকে দেখে মনে হয় উপত্যকায় আবদ্ধ হয়ে আছে। এটি আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। উদাহরণ: উচ্চ ও হিমালয়ে রয়েছে অসংখ্য শৈলশিরা। মধ্য ও নিম্ন গতিতে নদীকার্যে গঠিত ভূমিরূপ। প্রথমেই পলল ব্যাজনী। পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে গেলে নদীবাহিত নুড়ি, পাথর, কাঁকর, বালি, পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়। এটি পলল শঙ্কু। পরবর্তী সময়ে পলল শঙ্কুর উপর বিনুনি, যা তা অর্ধগোলক আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার এই ভূমি হলো পলল ব্যাজনী বা পলল পাখা। অতএব পলল শঙ্কু ও পলল ব্যাজনী এক নয়। নদী বাঁক বা মিয়েন্ডার: ক্ষয় ও সঞ্চয় কার্যে মিলিত ভূমিরূপ। নদী প্রবাহপথে বাধা পেয়ে তা এড়িয়ে যাওয়ার জন্য এঁকে বেঁকে প্রবাহিত হয়। বাঁকের অবতল অংশে ঘূর্ণি জলস্রোতের আঘাতে ক্ষয় হয়ে নদী পার হয় খাড়া, এবং বিপরীত উত্তাল অংশে পলি সঞ্চিত হয়ে মৃদু ঢালু নদী পাড়ের এই সঞ্চয়কে বিন্দুবার বলে। তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে এই ভূমির নামকরণ করে মিয়েন্ডার। অশ্বক্ষুরাকৃতি হ্রদ ছবিতে দেখা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। এটি ক্ষয় ও সঞ্চয় কাজে মিলিত ভূমিরূপ। নদী যদি খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং খাড়াপাড় অংশে পার্শ্বক্ষয় এবং মৃদু ঢালু অংশে সঞ্চয় চলতে থাকে, তাহলে এই সময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। এই অবস্থায় পরিত্যক্ত বিচ্ছিন্ন অংশটি বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে। এই ধরনের দেখতে ঘোড়ার খুরের মতো বলে এটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। মুর্শিদাবাদের মতি ঝিল অশ্বক্ষুরাকৃতির উদাহরণ। নদীচর ও নদীদ্বীপ: নদীগর্ভে পলি সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমিরূপ হলো চর, আর চর ওই অংশে আরও পলি সঞ্চিত হয়ে তার জলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলে নদীদ্বীপ। অসমে ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি ক্ষেত্রফল এক সময় ছিল 1250 বর্গ কিমি, ক্ষয়ের কারণে তা 422 বর্গ কিমি। এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ, এবং আমাজনের মোহনায় ইলহা দা মার্জো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। জেনে রাখো, বিল প্লাবনভূমির মধ্যে ছোট ছোট জলাশয়, যা বর্ষাকালে জল ভরে যায়। হাওড় প্লাবনভূমির মধ্যে বিশালাকৃতি অগভীর জলাশয় আর ঢালু স্তূপ। লিভি ভেঙে জল প্লাবনভূমিতে ঢুকলে ওই স্থানে পলি জমে যে ভূমি সৃষ্টি হয় তা হলো ক্রিভেস স্প্লে। স্বাভাবিক বাঁধ বা লিডি: নদীর কিনারে তটরেখার সমান্তরালে বালি পলি গঠিত হয়ে স্বাভাবিক বাঁধ বা লিভি গঠন করে। পশ্চিমবঙ্গে ভাগীরথী, হুগলি, মিশরের নীল, ইতালির পো নদীর দুই কিনারায় স্বাভাবিক বাঁধ গড়ে উঠেছে। খাড়ি: শেষ প্রান্তে মোহনার নদী যেখানে সাগরে মেশে সেখানে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। সুন্দরবনের নদীগুলি মাতলা, গোসাবা, পিয়ালিতে খাড়ি রয়েছে। টেমস, লা প্লাটা নদীর খাড়ি অত্যন্ত চওড়া। সেন্ট লরেন্স নদীর খাড়ি সর্বাধিক বিস্তৃত। বদ্বীপ: প্রবাহের শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগর বা হ্রদে মেশে সেখানে নদীর বেগ খুব কম বলে নদীবাহিত কাদা, বলি, বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বদ্বীপ বলে। পৃথিবীর অধিকাংশ বড় বড় বদ্বীপ নদীর মোহনার বদ্বীপ, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বিভিন্ন ধরনের বদ্বীপ আছে। ধনুক আকৃতি বদ্বীপ: বদ্বীপের সমুদ্রমুখী বহির্রেখা ধনুকের মতো আকৃতি বিশিষ্ট হলে ধনুক আকৃতি বদ্বীপ। উদাহরণ: গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, পো, হুয়াংহো নদীর বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ: মূল নদী বহু শাখায় ভাগ হয়ে পাখির পায়ের মতো, আঙুলের মতো দীর্ঘ বা সংকীর্ণ হয়ে সমুদ্রের দিকে এগোলে সঞ্চয় কার্যে এরূপ বদ্বীপ গঠিত হয়। উদাহরণ: মিসিসিপি, মিসৌরি বদ্বীপ। করাতের দাঁতের মতো বদ্বীপ: মোহনায় সমুদ্র তরঙ্গের
আঘাত প্রবল হলে নদীর পলি দুদিকে ছড়িয়ে পড়লে বদ্বীপটি করাতের দাঁতের মতো আকৃতির হয়। উদাহরণ ইটালির তাইবার বদ্বীপ। আর ক্ষারীয় বদ্বীপ, খাড়ির মধ্যে বদ্বীপ গঠিত হলে তা ক্ষারীয় বদ্বীপ। এই ধরনের বদ্বীপ সংকীর্ণ হয়। উদাহরণ ফ্রান্সের চীন এবং জার্মানির রাইন নদীর বদ্বীপ। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। বদ্বীপ গঠনের জন্য কতগুলি অনুকূল পরিবেশ প্রয়োজন। পলির পরিমাণ, মোহনার মৃদু ঢাল, অগভীর সমুদ্র। সমুদ্র অগভীর হলে তাড়াতাড়ি পলি ভরাট হয়ে যায়, বদ্বীপ সৃষ্টি করে। লবণতা বৃদ্ধি, সমুদ্র জলের লবণতা যত বাড়বে নদী জলে পরিরাশি দুটো অধক্ষেপ্ত হবে। বিপরীতমুখী স্রোত, নদী মোহনায় বিপরীত দিকে মৃদু স্রোত ও বায়ু পলি জমতে সাহায্য করে। পলল, বেজনী আর বদ্বীপের এখানে পার্থক্য দেওয়া আছে। আরও দেওয়া আছে আমাজন ও কঙ্গো নদীর মোহনায় বদ্বীপ নেই। সুন্দরবন কেন এত গুরুত্বপূর্ণ এবং এক নজরে সুন্দরবন। শান্ত সমুদ্র, মোহনার বুকে সমুদ্র স্রোত ও জোয়ার-ভাটার প্রভাব যত কম হবে পরিরাশি তত দ্রুত সমুদ্রগর্ভে সঞ্চিত হবে। গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে সুন্দরবনের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যায়। ভারত ও বাংলাদেশের সক্রিয় বদ্বীপের অংশ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। সমুদ্র তলের প্রায় নিকটে উচ্চতা বিশিষ্ট বলে জলবায়ুর পরিবর্তনজনিত কারণে এই ভবিষ্যৎ অত্যন্ত সংকটময়। জলবায়ু পরিবর্তনের প্রভাব। গ্রিনহাউস এফেক্ট, ওজোন স্তর ধ্বংসের কারণে পৃথিবীব্যাপী উষ্ণতা বৃদ্ধিজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে সুন্দরবনের অঞ্চলে। এই অঞ্চলে প্রতি দশকে উষ্ণতা 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ে। জলতলের উচ্চতা বৃদ্ধি। 2015 সালের 30 মার্চ ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী সুন্দরবন অঞ্চলের জলতল প্রতি বছর 3 থেকে 8 মিমি করে বাড়ছে। এর প্রভাবে কিছু দ্বীপ লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা, কাপাসকারি, বেডফোর ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে। কিছু দ্বীপে ভূমিক্ষয় ঘটছে। এই অঞ্চলে জলতলে 1 মিটার বাড়লে সুন্দরবন 75% অংশই ধ্বংস হবে। ঘূর্ণিঝড়, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির কারণে এইখানে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে। 2009 সালে আইলা ঝড়ে মোট 400 কিমি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভূমির লবণতা বৃদ্ধি, জলতল বেড়ে যাওয়ার সমুদ্রের লবণাক্ত জল কৃষিজমিতে প্রবেশ করে জমির লবণতা বাড়িয়ে তোলে। বনভূমি এবং বৈচিত্র্য ধ্বংস, জীববৈচিত্র্য বিগত 1 দশকে প্রায় 3.7% ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে। এই কারণে বেশ কয়েক প্রাণী সংকটময় বিপদাসন্ন বিলুপ্ত পায়। পরিবেশগত উদ্বাস্তু সৃষ্টি, বারংবার ঘূর্ণিঝড়ের প্রকোপ, কৃষিজমির লবণতা বৃদ্ধি, বন্যা এবং ভূমিক্ষয়ের মাধ্যমে দ্বীপের অবলুপ্তি প্রভৃতি কারণে কয়েক হাজার মানুষকে নিজের স্থান থেকে সরতে হয়েছে। সুন্দরবনে কয়েকটি দ্বীপের বর্তমান পরিস্থিতি। লোহাচড়া দ্বীপ, হুগলি নদীর মোহনায় এই দ্বীপটি 2006 সালে সমুদ্রতল বৃদ্ধি, উপকূল ক্ষয়, ঘূর্ণিঝড় প্রভৃতির কারণে অবলুপ্ত হয়। আগে এই প্রায় 6000 মানুষ বাস করত। এখানে সবাইকেই সরতে হয়। নিউমুর 10,000 বর্গ কিলোমিটারের দ্বীপটি 1970 সালে হাড়িয়াভাঙা নদীর মোহনায় জেগে ওঠে। 2010 সালে জলতল বৃদ্ধির কারণে ডুবে যায়। এই দ্বীপে কোনো জনবসতি গড়ে ওঠেনি। ঘোড়ামারা 1975 সালে এই দ্বীপটির ক্ষেত্রফল ছিল 8.5 বর্গ কিমি। উপকূল ক্ষয়, জলতল বৃদ্ধির কারণে এখন এর ক্ষেত্রফল মাত্র 4.4 বর্গ কিমি। এখন এই দ্বীপের জনসংখ্যা মাত্র 5193 জন।